নমস্কার, সালাম, আদাব। নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ ব্রডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আমি জব্বার আলী, আমার সহপ্রতিনিধি রাজের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর থানার ঘেরনাবাড়ি বাগিচা বস্তি এলাকায়। আপনাদের জানিয়ে দিই যে ঠিক কাল রাত্রি 10:48 বা 50 নাগাদ একটি খবর সম্প্রচারিত হয় একটি স্টেট লেভেল প্রাইম চ্যানেলে যে মোরবির যে ব্রিজ দুর্ঘটনা, সেই দুর্ঘটনার শিকার আরেক বাঙালি যুবক, তার নাম আরিফ, এবং আজ তার মরদেহ ইসলামপুরে পৌঁছবে বেলা 2টোয়, এমনটাই কিন্তু সম্প্রচার করা হয়। কিন্তু আমরা আপনাদের জানিয়ে দিই, অথেন্টিসিটি এবং জেনুইনিটি ছাড়া আমরা কোনো খবর সম্প্রচার করি না, যার ফলে প্রশাসন, জনপ্রতিনিধি এবং আম জনতা বিভ্রান্ত হন। আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সেই ঘেরনাবাড়ি বাগিচা বস্তি এলাকায়। এক যুবক যার নাম আরিফ হোসেন, বয়স আনুমানিক 28 বছর, বাড়ি হচ্ছে ইসলামপুর থানার ঘেরনাবাড়ি এলাকায়, এবং সেই যুবকের মরদেহ এই মুহূর্তে এসে পৌঁছেছে সে তার বাসভবনে। আপনাদের জানিয়ে দিই যে এই ঘেরনাবাড়ি এলাকাতে যে বিষয়টা ঘটেছে সেটি সম্পূর্ণ একটি ভিন্ন ঘটনা, তাই কেউ বিভ্রান্ত না হতে যাতে না হন, তার জন্য কিন্তু এই যুবকের যে ঘটনাটা বা মৃত্যুর ঘটনা সেটা জানাই আমরা। ঠিক যেমনটা তার পরিবার সূত্রে এবং আহমেদাবাদ পুলিশ সূত্রে যেমনটা জানতে পেরেছি, নিজের কর্মসূত্রে ফ্যাক্টরি চালাতেন 7-8 বছর ধরেই সপরিবারে সেখানে থাকতেন আরিফ হোসেন। আহমেদাবাদের একটি এলাকাতে, অভিজাত এলাকাতে থাকতেন এবং সেখানে তার ব্যবসা চালাতেন। সেখানে স্ত্রী সহকারে তার 3 সন্তান রয়েছে। বড় সন্তানের বয়স হচ্ছে 8 বছর, ছোট জনের 3 থেকে 4 বছর এবং তার একটি 16 দিনের সন্তানও রয়েছে। গতকাল পরিবারের সঙ্গে হাসি খুশি খাওয়া দাওয়ার পর, পরশুদিন সে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যায় এবং তারপর সে নিখোঁজ হয়ে যায়। মর্মান্তিকভাবে প্রায় বাড়ি থেকে অনেকটা, প্রায় 14-15 কিলোমিটার দূরে তার দেহ উদ্ধার করে স্থানীয় লোকজন এবং তার কিছু আত্মীয় পরিজন তাকে হসপিটালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত্যু বলে ঘোষণা করে। ঠিক কী ঘটনা, কিভাবে তার মৃত্যু হলো, কেন তার মৃত্যুটাকে রহস্যজনক মনে করছে পরিবার, আমরা কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শোকের ছায়া, অন্ততপক্ষে তার কাফন দাফনের জন্য ব্যবস্থা করা হচ্ছে এবং গোটা ঘেরনাবাড়ি এলাকাতে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। অন্ততপক্ষে এই পরিবারকে এই মুহূর্তে সমবেদনা জানার জন্য স্থানীয় জনপ্রতিনিধিরা যেমন আছেন, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যানও কিন্তু এই জায়গায় এসেছিলেন, আমাদের কাছে এমনটাই খবর রয়েছে, এবং তারা এসে পুরো বিষয়টি তদন্ত করবার জন্য যতটুকু সহযোগিতা দরকার এবং সেই পরিবারের পাশে দাঁড়ানোর কিন্তু আশ্বাস দিয়ে গেছেন। চলুন স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব এবং তারা কি বলছেন সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু তার কাফন দাফনের জন্য ব্যবস্থা এবং তাকে অনেকে শেষ দেখার জন্য আসছেন। বহু আত্মীয় পরিজন দূর দূরান্ত থেকে তারা কিন্তু এসছেন। কিন্তু এই ঘটনার জেরে, এই যুবকের রহস্য মৃত্যুর জেরে কিন্তু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এবং আপনাদের জানিয়ে দিই, এটি সে মোরবির ব্রিজ দুর্ঘটনার ঘটনা নয়, সম্পূর্ণ একটি পৃথক ঘটনা। অন্য একটি দুর্ঘটনার শিকার এই যুবক এবং তার মৃত্যুর কারণ এখনও রহস্যজনক। আমরা কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে যারা এখানে উপস্থিত আছেন তাদের সঙ্গে কথা বলবো এবং আপনাদের জানাই মৃত্যু গুজরাটের বজোদরায় ব্রিজ ভেঙে হয়নি, তার মৃত্যু হয়েছে আহমেদাবাদে, এমন একটি জানা গিয়েছে। কথা বলার চেষ্টা করবো এখানকার বাসিন্দাদের সঙ্গে। জাকিরদা, আপনি এই এলাকার ক্ষমতাসীন দলের অঞ্চল প্রেসিডেন্ট। একটি মর্মান্তিক ঘটনা পরশুদিন ঘটেছে আহমেদাবাদে। একটু পিছনে যাও বাপন দা, সামনে থেকে গেলে ক্যামেরাটা ধরে দেবে। বললাম, একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, শোকের ছায়া গোটা এলাকাতে, কিন্তু সেই যুবকের মৃত্যু নিয়ে এখনো রহস্য কাটেনি, রহস্য দানা বেঁধেছে, এখনো পর্যন্ত বেঁধে আছে। কি বলবেন? খুব বেদনাদায়ক ঘটনা। আমি আমাদের এই গ্রামের যে বাড়ি, গ্রামের পাশাপাশি আমরা এই গ্রামের বাড়ি কালানাগিনা ঘেরনাবাড়ি খুব পাশাপাশি, সম্পর্কে মামাতো ভাইই হবে। এই এলাকায় নেতৃত্ব দেওয়ার সুবাদে এই ঘেরনাবাড়ি বলেন, পণ্ডিত প্রতাপ 2 বলেন, এসএল 2 বলেন, এই এলাকায় সবসময় ঘোরাফেরা করি। আজকে যে এই মর্মান্তিক ঘটনা, সেই মর্মান্তিক ঘটনাতে আমাদের গোটা এলাকা ব্যথিত। আমি খুব দুঃখিত, ব্যক্তিগতভাবে দুঃখিত। আরিফ নামে লেখা আছে। হ্যাঁ, আরিফ ভাই মারা গেছেন। বাবা শামসুদ্দিন, ঘেরনাবাড়ি বাড়ি। ওখানে জিন্সের যে কাজ হয়, তার যে আয়রন হয় আর কি, স্টিল আয়রন, সেই স্টিল আয়রনের কাজ করেন এবং ভালো রোজগার করতেন।
আমাদের এই এলাকাটা বাইরের যে ছেলেগুলো বাইরে কামাই করে তার উপর ভিত্তি করে অনেকটাই মানে আর কি সচ্ছল, এবং ওদের বাড়িতে আরিফ ছাড়া কামাই করার মতো, ফ্যামিলি চালানোর মতো আর কোনো মানুষ নেই। এমন একটা পরিবার যে পরিবারে ও কামাই না করলে পরিবারটার আর কোনো কিছু মানে চলবে না। এমন অবস্থায় আরিফ হঠাৎ করে কালকে আমরা খবর পেলাম যে আরিফ ওইখানে মারা গেছে। আমরা ঠিক বুঝে উঠতে পারছি না, কিন্তু কালকে একটা চ্যানেলের মধ্যে শুনলাম সম্পূর্ণভাবে সেই চ্যানেলে যে কথাটা বলছে ওই জায়গায় যে ওই ব্রিজ ভেঙে মারা গেছে সেই জায়গায় না, এটা আহমেদাবাদে। আচ্ছা, হ্যাঁ, আহমেদাবাদে ব্রিজ ভেঙেছে তো বদোদরাতে, বদোদরায় ভেঙেছে, এটা আহমেদাবাদে। ও জিন্সের যে কাজ করতে আহমেদাবাদে, সেই আহমেদাবাদে আমরা যেটা শুনলাম রাত্রে ও বেরিয়েছিল, বেরিয়ে ঘুরতে গেছিলো, ঘুরতে গিয়ে একটা গার্ডার আছে আর কি পুকুরের মতো, সেই জায়গায় শুনলাম ও পড়ে গেছিলো। পড়ে যাওয়ার পরে ওখান থেকে মানুষ উদ্ধার করে ওকে কি বলছে হসপিটালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে দেখা গেল ওকে মৃত্যু বলে ঘোষণা করেছে। আমরা খুব দুঃখিত যে ওকে কী করে নিয়ে আসা যাবে। আমরা এখান থেকে আমাদের তরফ থেকে যে ছেলেগুলো ওখানে আছে তাদেরকে বলা হয়েছে ওখানকার প্রশাসনের সঙ্গে কথা বলে ওকে কোনো মতে আজকে ফ্লাইটে করে নিয়ে এসে আজকে আমরা এখানে তার যে শেষ কাজ, আমাদের জানাজার কাজ, সেটা আমরা করব। কিন্তু মাঝে মাঝে একটা মনের মধ্যে আমার প্রশ্ন জাগছে যে হঠাৎ করে রাত্রে ছেলেটা এইরকম, একটা ছেলে সুস্থ ছেলে, সবল ছেলে, হঠাৎ করে এরকম করে মারা গেল। এটা নিয়ে একটা মনের মধ্যে অবশ্যই প্রশ্ন জাগে, এবং প্রশ্ন জাগার মতো। জানি না কী অবস্থায় আছে ওখানকার প্রশাসন আছে, পুলিশ আছে, ওদের সঙ্গে আমরা কথা এখনও বলিনি। ওখানকার ওরা ভেরিফিকেশনগুলো করবে। প্রয়োজন পড়লে আমাদের যে বেঙ্গল পুলিশ আছে, আমাদের ইসলামপুরের পুলিশ আছে, আমরা এখানে কথা বলার চেষ্টা করব। কিন্তু এখনও পর্যন্ত আমরা সঠিক কথাটা বলে উঠতে পারছি না। আর এই মতো অবস্থায় আমার যে বলবো এমন কথা, মানে এমন বেদনা না, বলছি সেই যুবক সেদিন রাত্রিবেলা বেরিয়েছিল, পরশুদিন রাত্রে সন্ধেবেলা বা প্রায় 4টা-5টা নাগাদ তার স্ত্রী রোশনা নাম, তার সঙ্গে আমরা কথা বলেছি। 4টা-5টা ওতে বেরিয়েছিল এবং বলেছে বাড়িতে মোবাইল কিনে নিয়ে আসবে। একটা লোক, একটা ছেলে একদম হাস্যকস্যভাবে এবং বাড়িতে খেয়ে দিয়ে স্ত্রীর সঙ্গে যখনই বেরোক না কেন বাড়ি থেকে, সেটা 4টা হোক বা 8টা হোক, বেরিয়েছিল এবং তারপরে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল। এবং বাড়ি থেকে যতদূর খবর পাওয়া যাচ্ছে প্রায় 10-12 কিলোমিটার ডিস্টেন্সে সে গিয়ে গাটারে পড়ে গেল। কি মনে হচ্ছে মৃত্যুটা রহস্যজনক কিছু একটা ব্যাপার আছে? অবশ্যই এটা তো মনের মধ্যে একটা প্রশ্ন জাগবেই। আমরা ওদের পাড়া প্রতিবেশী বলেন, ভাই বলেন, দাদা বলেন, এখন যে মনের মধ্যে যে বেদনা, সেই বেদনাকে নিয়ে আমরা চলছি। কিন্তু একটা প্রশ্ন তো এর মধ্যে আছে যে এইরকম কোনো কিছু হয়েছে নাকি, যেটা প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে জাগে। এই প্রশ্নটা অবশ্যই আমাদের মনের মধ্যে জাগতেছে। এখন ওখানে হয়েছে, পোস্টমর্টেম হয়েছে, পোস্টমর্টেমের যে রিপোর্ট আছে সেই রিপোর্ট ওখানকার যে প্রশাসন আছে, পুলিশ আছে, ওদের ওখান থেকে কী বেরিয়ে আসতেছে সেটা আমরা ওখানকার সঙ্গে যোগাযোগ করে এটা জানার চেষ্টা করব। কিন্তু আমাদের মধ্যে একটা প্রশ্ন আছে, পোস্টমর্টমের রিপোর্ট কি আপনারা এখন হাতে পেয়েছেন? আমরা এখনো কোনো রকম কিছু পোস্টমর্টমের রিপোর্টটা পাইনি। প্রাথমিক ওরা যে একটা কাগজ দেয়, সেই কাগজটার মনে হয় একটা লেখা আছে যে ওটা পেন্ডিং আর কি, পেন্ডিং যেটা বলে ওরা দেয় আর কি, ওটা দিয়েছে। কিন্তু সম্পূর্ণরূপে সেটা আমাদের এখনো হাতে পাওয়া যায়নি। কি নাম আপনার, কোন পদে রয়েছেন? আমার নাম জাকির হোসেন, আমি ব্লক নেতৃত্ব, তার সঙ্গে সঙ্গে গাইসালপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল প্রেসিডেন্ট আছি আমি বর্তমানে। ঠিক, যে বিষয়টা শেষ জিজ্ঞেস করবো আপনাকে, শেষ প্রশ্ন। আজকে বাদে জানাজা তার হচ্ছে তাকে কবরস্থ করা হবে, আপনারা প্রশাসনের কাছে কি দাবি রাখবেন? আমরা অন্ততপক্ষে আহমেদাবাদ প্রশাসন যাতে বেঙ্গল পুলিশের সহযোগিতা করে। ঘটনাটা হচ্ছে আহমেদাবাদের, গুজরাটে। অবশ্যই আমি এইটুকু একজন অঞ্চল প্রেসিডেন্ট বলেন, ব্লক নেতৃত্ব বলেন, আমাদের পলিটিক্যাল পার্টির তরফ থেকে আমরা এটা ডিমান্ড করব যে আমাদের এখানকার পুলিশের সঙ্গে ওখানকার পুলিশের একটা কানেকশন হয়ে যে যাতে ভেরিফিকেশনটা ভালো করে হয়, যার তদন্তটা যেন ভালো করে হয়। এবং যদি স্বাভাবিকভাবে যদি ওর মৃত্যু হয় এতে আমাদের কোনো ব্যথা নেই, কিন্তু এর মধ্যে যদি কোনো কারণ থেকে থাকে তাহলে অবশ্যই আমরা পুলিশের কাছে আবেদন করব। এবং আমরা এখানকার লোক, আমরা যারা আছি এখানকার যে আমার পাড়া প্রতিবেশী আছে, আমরা সবাই মিলে এখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করবো, এর জন্য সঠিক একটা ভেরিফিকেশন হয়, এটা আমি আশা করছি। রবি ভাই, আপনি এই এলাকারই বাসিন্দা। বলছি যে কিছুক্ষণ আগে কানাইলাল আগরওয়াল, জেলা প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের, তিনিও এসেছিলেন এখানে। কি কথা বলে গেলেন আপনাদের সঙ্গে? উনি এসেছিল দেখার জন্য। আমরা ওদেরকে বললাম যে যখন আমরা ছেলেটাকে এখানে চান করাচ্ছিলাম, গোসল দিয়েছিলাম, তখন একটু আমাদেরকে একটু সন্দেহ হলো। সেই কথাটা আমাদের জাকির মামা আছে, কানাইলাল প্রেসিডেন্ট, যে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে, জাকিরদা আছে ব্লক প্রেসিডেন্ট, ওদেরকে আমরা জানাবো। তারপর আমাদের যে হায়ার অথরিটি, ওদের কথা জানাবোই। তারপর গুজরাট পুলিশের যারা আছে, আমাদের যারা ব্লক লোক আছে, ওরা ওদেরকে জানাবে। আমাদের ইসলামপুর ডিস্ট্রিক্ট পুলিশ, ওদেরকে আমরা জানাবো যেন এই বিষয়টাকে একটু চিন্তা ভাবনা করে দেখে তদন্ত করা। একটু মানে সন্দেহ হচ্ছে ছেলেটা গেল ঘুরতে। বলছি আপনি এলাকারই বাসিন্দা, এই যে আরিফ হোসেন ভাই কতদিন ধরে গুজরাটের ওই আহমেদাবাদে থাকেন? মোটামুটি 8-10 বছর থেকে ওখানে ছিল আর ভালো কাজ করতো।
ওই বাড়ির একটা মানে সোর্স অফ ইনকাম ওই ছেলেটাই শুধু করতো। ওনার বাড়িতে অনেক ফ্যামিলি আছে, সবাই লেডিস আছে, একজন ভাই আছে একটু অ্যাবনর্মাল আছে। আচ্ছা আচ্ছা বাবা মারা গেল কিছুদিন আগে, ওনার শ্বশুর মশাই কাকাই ওনার শ্বশুর, সব দেখাশোনা ওই করতো। কেন এই ছেলেটা নাই এখন, আমরা বলবো কি? দাদা দাদা আর একটা বিষয় দাদা, আপনি ভেঙে পড়েছেন। বিষয়টা হচ্ছে এটা যে কালকে থেকে একটা গুজব ছড়াচ্ছে, গুজরাটের ভাদোদরায় মৃত্যু হয়েছে আরিফের, এরকম একটা গুজব ছড়ানো হচ্ছে। এটা ভুল কথা। ভুল কথা। ঠিক ঠিক আমরা তার সঙ্গে এমনভাবে কথা বলতে পারবো না, এতটাই তিনি ভেঙে পড়েছেন। তার পরিবারের একজন রয়েছেন। जनाब क्या नाम है आपका? जी मेरा नाम है मौलाना इकराम। अच्छा, क्या लगते हैं आरिफ भाई? ये क्या हमारे चचेरा भाई है। अच्छा अच्छा और दिल का बहुत अच्छा है, बहुत अच्छा लड़का है। और यहाँ के हिसाब से कोई ऐसा मेरे गांव में जितने भी लोग हैं कोई ऐसा नहीं है जो उनको बुरा भला कर सकता है। जी सबके मुंह में उनकी तारीफ ही सुनेंगे। लेकिन ये जो अचानक में ऐसा हुआ है, लेकिन हम भरोसा नहीं करते कि वो खुद ब खुद हो गया और ऐसा हुआ है। अच्छा, हमको लगता है इसके पीछे कुछ ना कुछ कारण है। अंदेशा है आपको? अंदेशा है, फुल अंदेशा, 100% अंदेशा है हमको, जिसकी वजह से हमको यहाँ के प्रशासन से डिमांड है कि उसके बारे में छानबीन करे कि आखिर असल चीज़ है क्या, समझिएगा। आपका चचेरा भाई है, उसका बीवी भी वहीं रहती थी, उसको ले आया गया। क्या कौन है उसके परिवार में? हमें फिलहाल उसके परिवार में उसका 3 लड़का है, एक बड़ा लड़का 8 साल का है, उसके बाद 5 साल का है, अभी एक लड़का हुआ है जिसका 16 दिन ही हुआ है। लेकिन जी समझिएगा, उसके बाद जिस हिसाब से सुना जाता है जो उसमें साथ में था, तो उसके हिसाब से और वो बोलने में भी कुछ क्लियर नहीं कर रहा है। हमको ऐसा लग रहा है उनके बातों में डाउट है या कुछ दबाव है। अच्छा, ये आरिफ हुसैन भाई जब घर से निकले, आपके जो भवसान है उससे जरूर बात किए होंगे, तो किसी के साथ निकले थे या अकेले निकले थे वो? ये असल में हुआ गया था, ये हमारे और दूसरा चचा का एक लड़का अभी उन्हीं के पास रहता था। अच्छा अच्छा वो लगभग ये एतवार वाले दिन, अच्छा अच्छा एतवार वाले दिन लगभग रात 8:20 पर ये फ़ोन किया था उनको। अच्छा फ़ोन किया और वो ये कह के फ़ोन रख दिया कि हम थोड़ा बाहर में हैं, बाद में फ़ोन करते हैं। अच्छा अच्छा उसके बाद ये तो 8:20 पे ये बात हुई, लगभग 11 साढ़े 11 बजे हम फ़ोन आया कि ऐसा हादसा हुआ है, जिसकी वजह से हम विश्वास नहीं कर पा रहे थे। इतवार के दिन 11:30 बजे रात 11 बजे फ़ोन आया, और जिस हिसाब से बताया गया था, और उसमें ये भी सुनने में आया कि उसके साथ में हमारे गांव का ही एक लड़का था। और उससे जब हम लोगों ने बात किया, गांव वाले ने, कुछ लोगों ने बात किया, तो वो नॉर्मल सी बात बता रहा है कि दोनों साथ में थे और 10 हाथ आगे पीछे थे, और वो गिर गया तालाब में, और हम जाके उठाए भी और वो मर गया। हमको इस बात को भरोसा नहीं हो रहा है, इसमें कुछ ना कुछ रात की बात है जो छुपाया जा रहा है। और दूसरी बात, अभी नहाते टाइम हम खुद अपने हाथों से नहलाया, उसमें बहुत सारी चीज़ क्या चीज़ देखे? क्या चीज़ देखे? उसमें उसका सर पे चोट लगा हुआ है, कोई हथियार से चोट नहीं मारा है, वो हाथ से वो वार किया गया है। और दूसरी बात, उसके यहाँ पेट में वहाँ पर भी चोट लगा हुआ है, हाथ टूटा हुआ है। तो इससे हमको पता चलता है एक आदमी अगर तालाब में गिर जाता है तो ये चोट लगने का क्या मतलब है? कोई मतलब ही नहीं है। ये चोट लगने का मतलब ये है कि कुछ ना कुछ इसके पीछे कुछ राज है, राज छुपा हुआ है, जिसकी वजह से अभी क्लियर नहीं हो रहा है। बोलने का दरकार नहीं। चलिए आइए। এই মৃত্যুটা কিন্তু রহস্যজনক, এটাই কিন্তু দাবি করছেন তারা। जो नए सिरे से हमारे साथ जुड़े आरिफ हुसैन, जो कि इस्लामपुर थाना के गिरनाबाड़ी बगीचा बस्ती के रहनुमा है, और तकरीबन जैसे सुना गया कि अपने घर परिवार के साथ रोजी रोटी के लिए गुजरात के अहमदाबाद में रहते थे। एक अफवाह भी फैल गया था चारों इलाके में कि गुजरात के मोरबी में जो ब्रिज हादसा, ब्रिज टूटने का, केबल स्टे ब्रिज टूटने का हादसा हुआ, उसमें वो निधन हो गए। लेकिन बात दरअसल कुछ और है, और इसके बाद आपको बता दें कि इस बात को लेकर के प्रशासन के आला से आला अधिकारी के अंदर में खलबली मच गई कि हमारे इस्लामपुर सब डिवीज़न के एक लड़का मोरबी के घटना का हादसा का शिकार हुआ, लेकिन इंटीमेशन नहीं। और कह सकते हैं कि परसों घटना होने के बाद कल दिन भर और कल देर रात तक प्रशासन की तरफ से ये छानबीन करने की कोशिश की गई कि वाकई में ये जो आरिफ हुसैन है, ये मोरबी ब्रिज घटना या जो ब्रिज ट्रेजेडी है, इसका शिकार हुए। और इसीलिए ग्राउंड जीरो रिपोर्ट लेने के लिए आज सुबह ही हमारी टीम यहाँ पहुँचे, और आने के बाद जो पता चला कि ये
आरिफ हुसैन भाई जो है अपने घर परिवार और कुछ रिश्तेदार के साथ अहमदाबाद में रहा करते थे और जीन्स का जो लॉन्ड्री वर्क होता है यानी स्टील प्रेशर जिसको बोलते हैं यानी स्टील आयरन उसका काम करते थे। अपना फैक्ट्री था और वहाँ सिर्फ वो नहीं अपने कई कर्मचारी के साथ काम करते थे। और उसके बाद ही परसों ही तकरीबन शाम के टाइम से वो घर से लापता थे और घर से कह सकते हैं कि 10-12 किलोमीटर की दूरी यहाँ से यानी या गिरनाबारी बगीचा बस्ती जैसे उनका बीवी का कहना है, यहाँ से तकरीबन इस्लामपुर का जो दूरी है उस दूरी पे वो किसी एक गटर पे गिर जाता है, ऐसा उसके पास संदेश आते हैं। और उसके बाद वहाँ के कुछ रहने में लोग और उनके रिश्तेदार में से या इस गांव के 2-1 लड़का उसको उठा करके सरकारी अस्पताल में ले जाते हैं जहां डॉक्टर उसको मृत करार देता है। और इस घटना के बाद ही खलबली मचा हुआ था और शोक छाया हुआ था इस इलाके में। लोगों का कहना है, इनके परिवार घर परिवार का कहना है कि जब उसको नहलाया गया तो उसके बदन में ऐसे कुछ निशान हैं जो कि नॉर्मल या एक्सीडेंटल डेथ नहीं बल्कि कोई हादसा का शिकार हो सकते हैं। क्योंकि जैसे कि उनके घर परिवार से बताया गया कि उसका एक हाथ टूटा हुआ है, पैर में, गर्दन के पीछे और शरीर के बहुत सारे हिस्सों में चोट है। तो यही इन लोगों को संदेह होता है, लेकिन ये पूरी तरह से पुलिस के जांच पड़ताल के बाद और जो पोस्टमार्टम रिपोर्ट है इसके आधार पर ही पुलिस का इन्वेस्टिगेशन चलेगा। और किस हादसे के शिकार आरिफ हुसैन जो कि यहाँ से तकरीबन कह सकते हैं कई हज़ारों मील दूर घर परिवार को पालने के लिए पोसने के लिए बीवी बच्चों के साथ रहते थे। सबसे बड़ी दुखद बात है कि उनका जो हाल ही में एक बच्चा पैदा हुआ जिसका उम्र 16 दिन है और इस सदमे को वो बच्चे, उनके बीवियां और उनके घर परिवार कैसे झेलते हैं, ये बहुत ही चैलेंज की बात है। और साथ ही साथ न्यूज़ टुडे इंडिया हमेशा ऑथेंटिक और जेन्युइन न्यूज़ के साथ साथ जनता जनार्दन के रिप्रेजेंट के हैसियत से उनके घर परिवार के साथ हमेशा संवेदना ज्ञापन के साथ रहने का इरादा रखता है। और साथ ही साथ इस रहस्य मृत्यु के पीछे वजह क्या है, इसके लिए हमारे वेस्ट बंगाल के पुलिस के साथ साथ अहमदाबाद या गुजरात पुलिस को भी हम गुहार लगाना चाहेंगे कि कम से कम इस तरह के बहुत सारे लोग जो कि अपने रोजी रोटी के लिए अपने मुल्क को छोड़ करके विदेश जाते हैं या फिर अपने ही हिंदुस्तान के किसी एक कोने पे जाके घर पालते हैं, इन लोगों का इस तरह से रहस्य मृत्यु हो जाए तो घर परिवार के ऊपर में क्या सदमा होगा। और कह सकते हैं द वन एंड ओनली अर्निंग मेंबर होने के हैसियत से आरिफ भाई का चले जाना उसके परिवार के ऊपर में इकोनॉमिकली क्या असर दिखाएगा, ये भी सोचने की बात है। इसीलिए इस तरह के हर मृत्यु का सही से जांच और पड़ताल होना चाहिए और जो असलियत है, जो सच्चाई है, उसको उभर के आना चाहिए। इसी तरह के हर छोटी बड़ी खबर जानने के लिए जुड़े रहना पड़ेगा न्यूज़ टुडे इंडिया के साथ और हमेशा सच्चाई के साथ देने वाला और ग्राउंड जीरो से सही रिपोर्ट देने वाला न्यूज़ टुडे इंडिया। और एक बार उनके पूरे परिवार और उनके जितने भी जात बिरादर हैं और साथ ही साथ इस इलाके के रहनुमे जो हैं, उनके परिवार जो है, उन लोगों को कम से कम अल्लाह ताला गॉड भगवान इतना ताकत दे कि इस सदमा को वो सह सके। जुड़े रहे न्यूज़ टुडे इंडिया के साथ। मेरे सह प्रतिनिधि राजशानी के साथ मैं जब्बार अली, न्यूज़ टुडे इंडिया के लिए बगीचा बस्ती गिरनाबारी से।